নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, কলহের জের। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, কলহের জের, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। ললিতার স্বামী শ্যামল রাগ করিয়া বাড়ি ছাড়িয়া চলিয়া গিয়াছে। কোথায় গিয়াছে ললিতা তা জানে না, অনুমান করাও তার পক্ষে একরকম অসম্ভব। যাওয়ার জায়গা শ্যামলের অনেক আছে, নিকটে ও দূরে অনেক আত্মীয় বন্ধুর বাড়ি। আত্মীয় বন্ধুর বাড়ি শ্যামল না যাক, লোকালয়ে কোনো মেসে বা হোটেলে সে যে আশ্রয় নিয়েছে, ললিতার তাতে সন্দেহ নাই। রাগের মাথায় বাড়ি ছাড়িয়া গেলেও ঝোঁকের মাথায় হঠাৎ কিছু করিয়া বসিবার মানুষ শ্যামল নয়। বনে জঙ্গলে সে যায় নাই, লোটা কম্বল সম্বল করিয়া পথে পথেও ঘুরিয়া বেড়াইতেছে না। বিশেষ কোনো অসুবিধায় সে পড়িয়াছে বলিয়াও ললিতার মনে হয় না। পরের উপর রাগ করিয়া নিজেকে কষ্ট দেওয়াটা শ্যামল বোকামি বলিয়াই মনে করে। মানুষটা বড়ই বিবেচক এবং হিসাবী। কলহ তাদের আগে অনেকবার হইয়াছে, বেশ জোরালো এবং ঝাঁঝালো কলহ। রীতিমতো যাতে অশান্তির সৃষ্টি হয়, কয়েকদিন জের টানিয়া চলিতে হইয়াছে। তারপরেও দৈনন্দিন জীবনের হাজার খুঁটিনাটির আড়ালে একটা ক্ষীণ বিদ্বেষের ভাব যেন সবসময় বজায় থাকিয়া গিয়াছে। কলহের আঘাতে না ভাঙিলেও সম্পর্কের জোরটাতে যেন তাদের ফাটল ধরিয়া গিয়াছে। বিবাদ যখন মিটিয়া গিয়াছে, দুজনের মনের মিল উঠিয়াছে চরমে। তখনও পরস্পর পরস্পরের চোখের দিকে চাহিয়া তাহাদের দুজনেরই অস্বস্তিকর বিস্ময়ের সঙ্গে মনে হইয়াছে, এত কাল তাদের একসঙ্গে কাটিল কেমন করিয়া, বাকি জীবনটা কেমন করিয়া কাটিবে। তবু তাদের এতদিনকার কলহ বিবাদগুলি ছিল সাধারণ পর্যায়ের। দুজনের মেজাজ খুব চড়া হইলেও এবং ঝগড়া করবার সময় ভিতরে ভিতরে তীব্র জ্বালা বোধ করিলেও সামান্য সামান্য উপলক্ষে বেশি রকম বাড়াবাড়ি করিতেই দুজনের সংকোচ বোধ হইত। এবারকার ঝগড়ার উপলক্ষটা যেমন বিশ্রী, ঝগড়াটাও হইয়া গেল তেমনি ভয়ানক। মোহনের সঙ্গে বেশি মাখামাখি করার জন্য ললিতাকে শ্যামল একটু সাবধান করিয়া দিতে গিয়াছিল। কথাটা সে আরম্ভ করিয়াছিল পরিহাসের সুরেই, কিন্তু শুনি বা মাত্রই ললিতার মেজাজটা গিয়াছিল বিগড়াইয়া। মুখ লাল করিয়া চোখ পাকাইয়া সে বলিয়াছিল, কি বললে? ব্যাপার দেখিয়া একটু নরম হইয়া শ্যামল বলিয়াছিল, আহা, অত চড়ছ কেন? বলছিলাম কি ললিতার মাথার মধ্যে তখন আগুন জ্বলিয়া উঠিয়াছে। এতকাল ধরিয়া 7-8 বছরের কম নয়, যত রাগ মনের মধ্যে জমা হইয়াছিল, যত অশান্তির প্রতিক্রিয়াজনিত ক্ষোভ চাপা পড়িয়াছিল, একটি স্ফুলিঙ্গের বারুদের মতো একসঙ্গে সব নিজের অস্তিত্ব ঘোষণা করিয়া দিয়াছে। ললিতা ঝগড়া করে, কিন্তু তার এমন তেজ ও ভাষার পরিচয় শ্যামল কোনোদিন পায় নাই। আরম্ভ হইতে না হইতে ললিতার কলহের সঙ্গে চিরকাল কান্না মিশ খাইয়া গিয়াছে। এবার অনেকক্ষণ ধরিয়া সে শ্যামলের যে তীব্র ও কঠোর সমালোচনা করিয়াছিল, তার আরম্ভটাই শ্যামলকে চমকাইয়া দিয়াছিল এবং পর্দায় পর্দায় চড়িতে চড়িতে ছাড়াইয়া গিয়াছিল তার অভিজ্ঞতা আর কল্পনার সীমা। তারপর শ্যামলেরও হইয়াছিল রাগ। চিরদিনই হয়, ভুল কে না করে, ত্রুটি বিচ্যুতি কার না থাকে জীবনে। তাই বলিয়া এমন খুঁটিয়া খুঁটিয়া সব কথা কি কেউ মনে রাখে? না ফেনাইয়া ফাপাইয়া সেসব কথা তুলিয়া খোঁচায়।
তাও যখন সে ললিতার ভালোর জন্যই মোহনের সম্বন্ধে সরলভাবে কথা পাড়িয়াছে, শাসন করবার বদলে শুধু করিয়া দিতে চাহিয়াছে সাবধান। সুতরাং শ্যামলও বলিতে আরম্ভ করিয়াছিল, যা মুখে আসিয়াছিল, সত্য মিথ্যা উচিত অনুচিত বিবেচনা করে নাই। শুনিতে শুনিতে নিঃশ্বাস আটকাইয়া আসায় ললিতা এসব কথার জবাব দিতে পারে নাই। একটা দুর্বোধ্য আওয়াজ করিয়া ছুটিয়া পালাইয়া গিয়াছিল। ঘণ্টাখানেক পরে সুটকেস গুছাইয়া বিছানা বাঁধিয়া শ্যামল যখন বাড়ি ছাড়িয়া যাইতেছে, সামনে আসিয়া ললিতা জিজ্ঞাসা করিয়াছিল, কোথায় যাচ্ছ? যেখানে আমার ইচ্ছা, তোমার সঙ্গে মানুষ বাস করতে পারে না। ললিতা মুখ অন্ধকার করিয়া বলিয়াছিল, দেখো, তখন বানিয়ে বানিয়ে যা মুখে এলো বলে গেলে, কথাটি বলিনি। আমার সহ্যের সীমা আছে, কিন্তু বাড়ি ছেড়ে যদি যাও ভালো হবে না বলে রাখছি। শ্যামল ব্যঙ্গ করিয়া বলিয়াছিল, কি করবে? করবেটা কি? মিথ্যে করেছে কলঙ্ক দিলে আমার নামে, তা সত্যি করে ছাড়ব। মিথ্যে নাকি? ললিতা শান্তভাবেই বলিয়াছিল, দেখো, মুখে যাই বলো, মনে মনে তুমিও জানো সব মিথ্যে। কিন্তু যে মুহূর্তে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, আমি মোহনবাবুকে চিঠি দেব আমায় নিয়ে যাবার জন্য। তারপর শ্যামল চলিয়া গিয়াছে। ললিতা মোহনকে চিঠি লিখিয়া দিয়াছে। ললিতার চিঠির মর্ম এই রকম, দূরদেশে যাবার সমস্ত আয়োজন সম্পূর্ণ করিয়া একেবারে স্টেশনে যাবার পথে মোহন যেন ললিতাকে তুলিয়া নিয়া যায়। আগে মোহনের আসিবার দরকার নাই, কোনো পরামর্শের প্রয়োজন হইবে না। যেখানেই যাওয়ার ব্যবস্থা মোহন করুক, ললিতা কিছুমাত্র আপত্তি করিবে না, রসাতলে হইলেও না। স্বামীর সঙ্গে কলহ করিতে আর একজনকে একখানা চিঠি লিখিতে যে এত পরিশ্রম হয়, কে তা জানিত। বাকি দিনটুকু গভীর শ্রান্তিতে ললিতার দেহ মন যেন অবশ হইয়া রহিল। সন্ধ্যার পর দু চোখ জুড়াইয়া আসিল ঘুমে। না খাইয়া সে ঘুমাইয়া পড়িল। ঝি ডাকিতে আসিয়া ধমক খাইল। ঠাকুর ডাল ভাত রান্না করিয়া রান্নাঘরে বসিয়া ঢুলিতে লাগিল। তারপর মাঝ রাত্রে সকলে যখন শয্যায় আশ্রয় নিয়াছে, তখন ঘুম শেষ হইয়া গেল ললিতার। ঝি আর ঠাকুরকে ডাকিয়া তার সে কি গালাগালি! বাইরে বাবু কড়া নাড়ছে, শুনতে পাস না? পড়ে পড়ে ঘুমোবার জন্য মাইনে দিয়ে তোদের রেখেছি আমি, পাজি বজ্জাত লক্ষ্মী ছাড়ার দল। মা, বাইরে তো কেউ কড়া নাড়েনি। নাড়েনি? আমি শুনলাম নাড়ছে, তবু তুই বলবি নাড়েনি? তর্ক না করে দরজাটা খুলে দিবি, যা। সারা রাত বাবুকে বাইরে দাঁড় করিয়ে রাখবি? সদর দরজা খুলিয়া দেখা গেল বাইরে কেউ নেই। ঠাকুর বাহিরের ঘরে মেঝেতে বিছানা পাতিয়া ঘুমায়। সে সসংকোচে নিবেদন করিল যে তখনও সে ঘুমায় নাই। বাবু বাহিরে কড়া নাড়িলে কি সে শুনিতে পাইত না? ব্যাপারটা ললিতা ঠিক বুঝিয়া উঠিতে পারে না। কড়া নাড়ার শব্দ শুনিয়া তাহার ঘুম ভাঙিয়া গেল না? শ্যামল ফিরিয়া আসিয়াছে ভাবিয়া রুদ্ধ নিঃশ্বাসে খানিকক্ষণ অপেক্ষা করিয়া থাকিয়া দরজা না খুলিয়া দেবার জন্য চাকর দাসীর উপরে রাগে আগুন হইয়া সে নিচে নামিয়া আসিয়াছে। তবে কি সে স্বপ্ন দেখিতেছিল? সে রাত্রি তো ঘুম আর জাগরণের মধ্যে কাটিয়া যায়। সকালে সদরে কড়া নাড়ার শব্দ কানে আসিলেই ললিতার বুকের মধ্যে ধড়াস করিয়া ওঠে। যতক্ষণ না জানিতে পারে কে আসিয়াছে এবং কি জন্য আসিয়াছে, বুকের ঢিপঢিপানি কমে না। সকালে মোহনের আসিবার সম্ভাবনা নাই। তার চিঠি যদি সকালে গিয়া না পৌঁছায়, চিঠি পাওয়ার আগেই মোহন হয়তো আপিসে চলিয়া যাইবে। এবেলা সে আসিয়া কড়া নাড়িবে, হয় সে শ্যামল অথবা বাজে লোক। আজ যেন ললিতা প্রথম উপলব্ধি করিতে পারে কত বাজে লোক তার বাড়ির সদরের দরজার কড়া নাড়ে। দুধওয়ালা, রুটিওয়ালা, কয়লাওয়ালা, ঝাড়ুদার, মেছুনি, পোস্ট অফিসের পিয়ন,
শ্যামলের বন্ধু বান্ধব এরা তো আছেই। পাড়ার দুরন্ত ছেলে পর্যন্ত অকারণে কড়া নাড়িয়া পালাইয়া যায়। তার উপর আছে ললিতার পরিচিত শ্যামলের বন্ধুদের হাঙ্গামা। শ্যামল বাড়ি নাই শুনিয়া তারা নড়িতে চায় না, ললিতার সঙ্গে দেখা করিবার দাবি জানায়। ললিতার শুকনো মুখ দেখিয়া দরদের সঙ্গে জিজ্ঞাসা করে, আপনার কি অসুখ করেছে বৌদিদি? ললিতা সংক্ষেপে বলে, কই না। তখন তারা পরিহাস করিয়া বলে, ও তবে এটা বিরহের ছাপ। পরিহাস করে, কিন্তু ললিতার মনে হয় তারা যেন নালিশ করিতেছে। মোটে আগের দিন শ্যামল ট্যুরে গিয়াছে, এই কয়েকদিন পরেই ফিরিয়া আসিবে, তবু মুখ চোখ বলিয়া গিয়াছে ললিতার। স্বামীকে এমন অস্বাভাবিক উগ্রতার সঙ্গে ভালোবাসা কি ললিতার উচিত? শ্যামলের মতো 7-8 বছরের পুরনো স্বামীকে? আর কারোর স্ত্রী তো এত ভালোবাসে না তার স্বামীকে। সকলে বিদায় হইয়া যায়, বসিয়া থাকে যতীন, মোটাসাটা মাঝবয়সী ভদ্রলোক। ভাব দেখিয়া মনে হয় বসিয়া থাকবার মতো সুখ ভদ্রলোকের জীবনে আর কিছুতেই নাই। একটা ছুতা করিয়া ললিতা আধা ঘন্টার উপর ভিতরে কাটাইয়া আসে। দেখিতে পায় যতীন নির্বিকার চিত্তে একাই বসিয়া আছে। আপিস যাবেন না? না, আজ ছুটি। কিসের ছুটি আজ? অন্য অফিস নয়, আজ শুধু যতীনের অফিস ছুটি। অফিসের কে একজন মারা গিয়েছে। ললিতা সন্দিগ্ধ দৃষ্টিতে যতীনের মুখের দিকে তাকায়। তার সঙ্গে বসিয়া গল্প করিবার লোভেই কি যতীন আপিসের সহকর্মীকে মারিয়া আপিস ছুটি করিয়া দিয়াছে? বসুন, আমি চান করে আসি। যতীন ম্লান মুখ করিয়া উঠিয়া দাঁড়ায়, বলে, না, আমিও উঠলাম। দুপুরবেলা যতীন আবার সস্ত্রীক আসিয়া হাজির। যতীনের স্ত্রীর নাম সীতা। রূপ লাবণ্য আছে যথেষ্ট, কিন্তু মুখখানা সবসময় কঠোরতার আবরণে ঢাকা থাকে বলিয়া ভালো করিয়া চাহিয়া দেখিতেও ভরসা হয় না, আনন্দও হয় না। যতীনকে বাহিরে বসাইয়া রাখিয়া সীতা গটগট করিয়া উপরে উঠিয়া যায়। ললিতাকে চমকাইয়া দিয়া বলে, বিরোহিণী আদর্শ স্ত্রী রত্নকে দেখতে এলাম। ললিতা আত্মসংবরণ করিয়া বলে, এসো ভাই, এসো, বসো। এমন হঠাৎ কি মনে করে? কি আর মনে করে, গায়ের জ্বালায়। সেই যে এখান থেকে ফিরে গেল, গিয়ে থেকে তোমার গুণের ব্যাখ্যান জুড়েছে কানের কাছে, তার আর শেষ নেই। বউ হতে হলে নাকি তোমার মতো হতে হয়? ললিতা হাসিবার চেষ্টা করিয়া বলে, ঠিক কথাই তো বলেছে। সীতা গম্ভীর মুখে জাঁকিয়া বসে। ললিতা টের পায় সে ঝগড়া করিবার জন্য তৈরি হইয়া আসিয়াছে। অস্বস্তির সীমা থাকে না। এমনিতে সীতার মুখে আটক নাই। সাধারণ আলাপে তার কাটা কাটা কথা শুনিয়াই মানুষের গা জ্বলিয়া যায়। আজ যদি সে শোনানোর জন্য তৈরি হইয়া আসে, তবে বিপদের কথাই বটে। সীতা প্রথমে নিজে নিজে একবার নাক সিটকায়, কারণটা ঠিক বুঝিতে পারা যায় না। তারপরে সে বলে, জানো ভাই, ঢং করে যারা লোক দেখিয়ে বরের সঙ্গে পীড়িত করে, শেষ পর্যন্ত তারাই কেলেঙ্কারি করে। কার সাধ্যি আছে বলো তো 24 ঘন্টা থিয়েটার করবে? ললিতা মুখ ভার করিয়া বলে, তুমি কি আমায় বলছো? তা খানিকটা বলছি বই কি, সত্য নয় কথাটা? শ্যামলবাবুর বন্ধুরা তোমার কথা তুলে আমাদের খোঁচায়। সত্যি কি আর খোঁচায়? কথায় কথায় এমনিভাবে তুলনা করে তোমার সঙ্গে আমাদের, যখন তখন এমনিভাবে তোমার গুণ গায়, আমাদের পিত্তি জ্বলে যায়। আমরা তো জানি ভেতরকার খবর। ললিতা চোখ পাকাইয়া বলে, কি জানো ভেতরের খবর? তোমাদের দুজনের মধ্যে দিনরাত খিটিমিটি বেঁধেছে। আবার কি জানবো? মেয়ে মানুষের ব্যাপার, মেয়ে মানুষই টের পেয়ে যায় ভাই, যতই চাপা দিয়ে রাখো। কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছ,
দেখে আমার কর্তাটি মনে করেছেন বরটির জন্য বুড়ো মাগি তুমি ভেবে ভেবে সারা হয়ে গেলে, তাই বলে আমিও কি তাই মনে করব ভেবেছ? তোমাদের হাতাহাতি হয়ে গেছে জানি না আমি? কি করে জানলে? সীতা জবাব দেয় না। চোখের দৃষ্টি আর মুখের ভাব পলকে বদলাইতে বদলাইতে করুণা ও সহানুভূতির আড়তে পরিণত হইয়া যায় মানুষটা। যদিও তার মধ্যে মাল থাকে শুধু কৌতূহল। মৃদু কোমল স্বরে জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাই, কি নিয়ে ঝগড়া হলো? বাইরে ঝাঁঝালো রোদ দেখিতে দেখিতে ললিতার চোখ দিয়া তারপর একসময় জল পড়িতে থাকে। সীতা তার কাছে সরিতে সরিতে প্রায় গায়ে গা লাগাইয়া বসিয়া একসময় তাহাকে বুকের মধ্যে টানিয়া আনে ছোট মেয়ের মতো। তখন ললিতা স্বীকার করে শ্যামলের সঙ্গে তাহার ঝগড়া হইয়াছে। শ্যামল ট্যুরে যায় নাই, রাগ করিয়া বাড়ি ছাড়িয়া নিরুদ্দেশ যাত্রায়। ঝগড়ার কারণটা খুব সামান্য। ললিতা গো ধরিয়াছে বাপের বাড়ি যাইবে, শ্যামল বলিয়াছে কোনো মতেই পাঠাইবে না। বাপের বাড়ি যাওয়ার আবদার ধরার জন্য এমন ঝগড়া? কথাটা যে সীতা বিশ্বাস করে নাই ললিতা বেশ বুঝিতে পারে, তবে সেজন্য আসিয়া যায় না। এবার সীতা টের পাইয়াছে স্বামীর সঙ্গে ললিতার কলহের আসল কারণটি বলিবার মতো নয়। বলা গেলে ললিতা নিশ্চয়ই বলিয়া ফেলিত। সীতার তাই রাগ হয় না, কৌতূহলের সঙ্গে দরদটা বরং বাড়িয়া যায়। যতীনকে বাড়ি পাঠাইয়া সে ললিতার কাছে বসিয়া থাকে। কৌতূহলে বুক ফাটিয়া যাওয়ার উপক্রম করিলেও ললিতার কলহের কথা আর তোলে না, অন্য কথা বলে। বুকটা ললিতারও ফাটিয়া যাওয়ার উপক্রম করে, কৌতূহল নয়, উদ্বেগ ও উত্তেজনায়। সকালের ডাকে মোহন যদি তার চিঠি পাইয়া থাকে, এতক্ষণে তার আসিবার সময় গিয়াছে। যাত্রার আয়োজন করিতে কতক্ষণ লাগিবে মোহনের? আপিস হইতে ফিরিয়া চিঠি পাইলে হয়তো আয়োজন সম্পূর্ণ করিয়া আসিবার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করিবার ধৈর্য মোহনের থাকিবে না। চিঠির বারণ না মানিয়াই ছুটিয়া আসিবে। সীতার সামনে কি বলিবে মোহনকে? মুঠবহর সঙ্গে করিয়া মোহনকে আসিতে দেখিলে সীতা যখন তাহাকে প্রশ্ন করিবে, কি জবাব দিবে সে তার প্রশ্নের? ভাবিতে ভাবিতে ললিতার মাথার মধ্যে ঝিমঝিম করিতে থাকে। তাকে ভুলাইয়া রাখিবার জন্য সীতা যে অজস্র বাক্য ব্যয় করিয়া যায় তার একটি শব্দও তার কানে যায় না। সীতা না আসিলে এতক্ষণে সে নিশ্চয় মনস্থির করিয়া ফেলিতে পারিত মোহনের সঙ্গে সত্য সত্যই চলিয়া যাইবে কিনা। এতক্ষণে মোহনের আসিবার সম্ভাবনা কম ছিল। প্রতি মুহূর্তে সে ভাবিতেছিল হয়তো বিকাল হওয়ার আগেই শ্যামল ফিরিয়া আসিবে। এখন শ্যামলের আসিবার সম্ভাবনা কমিয়া গিয়াছে। এখন যে কোনো মুহূর্তে মোহন আসিয়া পড়িতে পারে। এতক্ষণে তাই সে টের পেয়েছে যে চিঠিতে সে যাই লিখিয়া থাকুক এখনো পর্যন্ত সে মন ঠিক করিয়া ফেলিতে পারে নাই। শ্যামলের ফিরিয়া আসিবার সম্ভাবনা নিচে মোহনের সম্বন্ধে রাগের মাথায় গ্রহণ করা খেয়ালকে চরম সিদ্ধান্তে পরিণত করবার প্রয়োজন এতক্ষণ চাপা পড়িয়া গিয়াছিল। কিন্তু এবার তো তাকে কিছু একটা ঠিক করিয়া ফেলিতে হইবে, আর তো সময় নাই। ললিতার মনে হয় সীতার জন্যই সে সমস্যার মীমাংসা করিতে পারিতেছে না। একজন এভাবে সারাক্ষণ কাছে বসিয়া থাকিলে, কানের কাছে বকবক করিলে মানুষ কিছু ভাবিতে পারে? কেবল বাজে চিন্তাই মনে আসে ঝাঁক বাঁধিয়া। তাকে অন্যমনস্ক দেখিয়া সীতা একসময় বলে, কেন এত ভাবছিস ভাই? শ্যামলবাবু তেমন মানুষ নন। রাগের মাথায় চলে গেছে, রাগ কমলেই ফিরে আসবে আজকালের মধ্যে। শ্যামলের নাম শুনিয়া ললিতার চেতনা হয় এবং সীতা আরেকবার বলিলে কথাটা সে বুঝিতে পারে। বুঝিয়া মাথা নাড়াইয়া বলে, না তা ভাবছি নে, ভাবছি আমারও যেদিকে দু চোখ চলে যায় চলে যাব। সীতা সন্ত্রস্ত হইয়া বলে, ছি, ওসব ভাবতে নেই। পুরুষ মানুষে যা করে মেয়ে মানুষের কি তাই করা চলে? ঝগড়াঝাটি দুদিনের, আজ বাদে কাল মনেও থাকবে না। বাড়ি ছেড়ে চলে গেলে তার জের কি সহজে মিটবে?
আরও অনেক ভালো ভালো বড় বড় জ্ঞানের কথা বলে সীতা। শুনিতে শুনিতে ললিতার হাঁপ ধরিয়া যায়। হঠাৎ একান্ত খাপছাড়া ভাবে মুচকি হাসিয়া সে জিজ্ঞাসা করে, আচ্ছা, একজনের সঙ্গে যদি বেরিয়ে যাই জন্মের মতো? সীতাও হাসিয়া বলে, বকিস নে, বলিয়া গালে তার একটা ঠোনা দেয়। বেলা পড়িয়া আসিলে সীতার জাগে চায়ের পিপাসা। দোতলার বারান্দার একপাশে নিজেই স্টোভ ধরাইয়া সে কেটলি চাপাইয়া দেয়। স্টোভের শব্দে সদরে কড়া নাড়ার শব্দ কানে আসিবার কোনো সম্ভাবনা থাকে না। ললিতা অস্থির হইয়া বলে, চাটা করো ভাই, আমি আসছি। না না, মিষ্টি ফিষ্টি আনতে হবে না। মিষ্টি আনবো না, আসছি। ললিতা একরকম ছুটিয়া নিচে চলিয়া যায়। বাহিরের ঘরে এখন কেউ নাই। ঘরের মধ্যে ঢুকিয়া কোণের দিকে একটা ছোট টুলের উপর সে চুপ করিয়া বসিয়া থাকে। জন্মের মতো চলিয়া যাইবে মোহনের সঙ্গে, শ্যামল ভালোবাসে না বলিয়া। ভালোবাসা কাকে বলে? পুরুষ ও নারীর ভালোবাসা। মোহন কি তাকে ভালোবাসে? একজনের সঙ্গে 8 বছর যেভাবে কাটিয়া গেল, আরেকজনের সঙ্গে আগামী বছরগুলি যদি অন্যভাবে কাটাইতে হয়, কিরকম হইবে সেই জীবনটা? দিনগুলি কিভাবে কাটানো গেল বলা চলিবে? এখনকার চেয়ে সুখে তার দিন কাটিতেছে। প্রথমে বছরখানেক শ্যামল তো তাকে নিয়ে পাগলা হইয়া গিয়াছিল। তার নিজেরও যেন আসিয়াছিল রসালো পাগলামির নেশা। তারপর ধীরে ধীরে কেমন করিয়া যেন সব সাধারণ আর সস্তা নিরস হইয়া গেল। মোহন কি চিরদিন তাকে তেমনি নেশায় মাতাইয়া রাখিতে পারিবে? নিজেও মাতিয়া থাকিবে? কি আছে তার নিজের মধ্যে যার জন্য এটা সম্ভব হইবে? তবে মোহন তাকে স্নেহ করে। মনটা কোমল মোহনের। তার মনে দুঃখ মোহন কোনোদিন দিবে না। তার জন্য কষ্ট স্বীকার করিতেও মোহন কাতর হইবে না। তার কথা শুনিয়া চলিবে মোহন। তার সমস্ত ইচ্ছা মোহনের কাছে মর্যাদা পাইবে। নিরীহ শান্ত মানুষ মোহন। ঝগড়া সে তার সঙ্গে কোনোদিনই করিবে না। কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এখানে কত চেনা মানুষ তার চারিদিকে, কত বিচিত্র যোগাযোগ, কত বিভিন্ন নরনারীর সঙ্গে। দূরদেশের ছোট একটি শহরের প্রান্তে নিরালা কুটিরে মোহনের সঙ্গে নিড় বাঁধিলে এত বড় একটি চেতন জগৎ সে কি পাইবে? দূরদেশের ছোট একটি শহরের প্রান্তে নিরালা কুটিরে নিড় বাঁধিবার জন্য মাথার দিব্যি অবশ্য ললিতাকে কেউ দেয় নাই। বড় শহরের মাঝখানে জীবনের কোলাহল ভরা আবেষ্টনীতে জীবন কাটাইবার কথা সেও ভাবিতে পারে নাই। একজনের সঙ্গে গৃহ ত্যাগ করিলে দূরদেশে পালাইয়া যাইতে হয়, অতীত জীবনকে কবর দিতে হয়, চেনা মানুষদের এড়াইয়া চলিতে হয়। ললিতা শুধু এইটুকুই জানে। সমস্ত চিন্তার মধ্যে কড়া নাড়ার শব্দ শুনিবার জন্য ললিতা উৎকর্ণ হইয়াছিল। দরজা যে শুধু ভেজানো আছে এটুকু তার খেয়ালেও ছিল না। দরজা ঠেলিয়া শ্যামলকে ঢুকিতে দেখিয়া সে অবাক হইয়া চাহিয়া থাকে। মোহন সম্বন্ধে মনস্থির করিবার প্রয়োজন যে তার শেষ হইয়া গিয়াছে। এতকাল যেভাবে কাটিয়াছে ভোঁতা নিরস অশান্তি ভরা দিনগুলি, আবার যে তার তেমনিভাবেই কাটিতে থাকিবে, এসব ভালো করিয়া উপলব্ধি করবার আগেই সে যেন শুনিতে পায় কানের কাছে সীতা বলিতেছে, বলিনি ভাই, ঝগড়াঝাটি দুদিনের।